এইচএসসি ও সমমান পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ-5, মান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। কত পার্সেন্ট পাস হলো কত পার্সেন্ট পাস হলো না এটা এত বিবেচ্য বিষয় না। ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি আরও বেশি মনোযোগী হয়েছে, পড়াশোনা করবে। অবশেষে ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, 6 পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত কমিটি গঠন। এবং অস্তিত্ব বিলীনের পথে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা, বাঁধের 600 মিটার এলাকায় 2 মাসে 10 বার ভাঙন। আমন্ত্রণ RIL দেশ 24-এ, আপনাদের সাথে আছে আমি আশিক তমাল। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার কমেছে পাশের হার ও জিপিএ-5। সারা দেশে গড় পাশের হার 68.91%। জিপিএ-5 পেয়েছেন 37,726 জন। সকালে গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। বলেন, সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়নের কারণেই এমন ফল। তবে পাশ ফেলের দিকে না তাকিয়ে শিক্ষার মান নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই আনন্দ, উচ্ছ্বাস আর আবেগ সাফল্যের, সারা বছরের কষ্ট আর অধ্যবসায়ের ফল হাতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এবার সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 68.91% শিক্ষার্থী। জিপিএ-5 পেয়েছে 37,726 জন। গত বছরে পরীক্ষায় পাশের হার ছিল 74.7% আর জিপিএ-5 পেয়েছিল 58,276 জন। এবার ঢাকা বোর্ডে পাশের হার 69.74%, জিপিএ-5 পেয়েছে 18,930 জন। রাজশাহীতে পাশের হার 71.3%, জিপিএ-5 পেয়েছে 5,294টি। কুমিল্লায় পাশের হার 49.52%, জিপিএ-5 পেয়েছে 678 জন শিক্ষার্থী। যশোরে পাশের হার 70.2% আর জিপিএ-5 পেয়েছে 2,447টি। চট্টগ্রামে পাশের হার 61.9%, জিপিএ-5 1,391টি। বরিশালে পাশের হার 70.28% আর জিপিএ-5 পেয়েছে 815 জন। সিলেটে পাশের হার 72%, জিপিএ-5 পেয়েছে 700 জন। দিনাজপুরে পাশের হার 65.44% আর জিপিএ-5 পেয়েছে 2,987টি। মাদ্রাসা বোর্ডে পাশের হার 77.2% আর জিপিএ-5 পেয়েছে 1,815 জন। কারিগরি বোর্ডে পাশ করেছে 81.33%, এর মধ্যে 2,669 জন পেয়েছে জিপিএ-5। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর ফলাফল হস্তান্তর করেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে শিক্ষামন্ত্রী বলেন, এবার সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়নের কারণেই গতবারের চাইতে পাশের হার ও জিপিএ-5 কমেছে। এর আগের বছর আমাদের একটা বোর্ডের কিছু সমস্যার কারণে এবং আগে পাশ করেছিল কম, বেশি একটা বছর এসে সেই কারণে বেশি হয়ে গেছিল। যা জমেছিল তারা ওইবার পরীক্ষাটা দিয়েছিল, যার ফলে গত বছর সংখ্যাটা বেশি ছিল। এটা কিন্তু আমাদের ধারাবাহিকভাবে কমছে তা না, ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। গতবার বাড়তি টাকার কারণে তার সাথে তুলনা করে আমাদের এই বছর গতবারের চেয়ে একটু কম আছে। পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পাশ ফেলের হিসাব না করে শিক্ষার মান নিয়ে ভাবার পরামর্শ দেন। কত পার্সেন্ট পাস হলো কত পার্সেন্ট পাস হলো না এটা এত বিবেচ্য বিষয় না। ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি আরও বেশি মনোযোগী হয়েছে, পড়াশোনা করবে। পাস করার জন্য প্রত্যেক ছেলেমেয়ের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে এবং ভালোভাবে পড়তে হবে, পড়াশোনায় মন দিতে হবে। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বাইরের কয়েকটি শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। বরগুনা সদর উপজেলার ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে। সকালে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদী ওবায়দুল্লাহ সাজু। এদিকে মানহানি মামলায় ইউএনওকে আদালতে আনা নেওয়ার সময় দায়িত্বরত 6 পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে বিষয়টি তদন্তে একটি কমিটিও করেছে পুলিশ সদর দপ্তর। ছোট্ট এক শিশুর পরম মমতায় আঁকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে ছবি স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে দিয়ে হেনস্থা হতে হয় বরিশালের আগুলঝাড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমানকে। মানহানির অভিযোগে তার বিরুদ্ধে করা মামলায় যেতে হয় আদালতের গারদখানায়। বুধবারের ওই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। দল থেকে বহিষ্কার করা হয় ওই মামলার বাদী বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজুকে।
বহিষ্কারের একদিন পরেই সপ্তাহের প্রথম কর্মদিবসে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত সেটি গ্রহণ করেন। বাংলা অভিনেত্রী শেখ হাসিনা এবং আমাদের সভানেত্রী এবং উচ্চ মহলে এই একটা হয়েছে, নির্দেশনা আছে, এর জন্য আমি মামলা তুলে নিছি। সাজুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাতে সে মামলা প্রত্যাহার করার জন্যই সে প্রার্থনা জানায় যে আদালত সেই প্রার্থনা মঞ্জুর করে। বুধবার আদালত চত্বরে তারিক সালমানকে গারদখানায় আনা নেওয়ার সময় দায়িত্বরত 6 পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। যেহেতু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই হেতু তদন্তকে ফ্যাসিলিটেট করার জন্যই 6 জন সদস্যকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এটা একান্তই সাময়িক মেজার, এটা কোনো শাস্তিমূলক ব্যবস্থা না। ওই দিন পুলিশের আচরণে তারিক সালমান হেনস্থা হয়েছেন কিনা তার তদন্তেও গঠন করা হয়েছে কমিটি। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24। নারায়ণগঞ্জে 7 খুন মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। কাল যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ। বিচারপতি ভবানী প্রসাদের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চে আজ যুক্তি উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বলেন, 7 খুনের ঘটনায় নাটের গুরু নূর হোসেন, আর টাকার কারণে আসামিরা এর সাথে জড়িয়ে পড়েন। 2014 সালের এপ্রিলে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন খুন হন। এ ঘটনার প্রধান আসামি নূর হোসেন সহ 26 জনকে গত বছর মৃত্যুদণ্ড দেন আদালত। প্রতি বর্ষায় ভাঙনে অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হওয়ার পথে 3টি ইউনিয়ন। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে কখনোই নেওয়া হয় না টেকসই ব্যবস্থা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, চৌহালি উপজেলার পাশের চ্যানেল দিয়ে যমুনার বেশিরভাগ পানি প্রবাহিত হওয়ায় বাঁধ ভাঙছে বারবার। বর্ষা যেমন আসে প্রকৃতির নিয়মে, তেমনি সিরাজগঞ্জের চৌহালিবাসীর জন্য যমুনার ভাঙন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। একসময়ের বিশাল ভূখণ্ডের এই উপজেলা ভাঙতে ভাঙতে এখন অস্তিত্বই হারিয়ে যাবার দশা। এরই মধ্যে নদীগর্ভে হারিয়ে যেতে বসেছে উপজেলার 3টি ইউনিয়ন। ভাঙন ঠেকাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 2015 সালে নেওয়া হয় 109 কোটি টাকার প্রকল্প। প্রায় সবটুকু কাজ শেষ হলেও এবারও বিপদে চৌহালিবাসী। চৌহালি আগে অবস্থা অফিস আদালত বিল্ডিং সব ছিল, সব বিল্ডিং ভাঙ্গা বিল্ডিং স্রোতের কারণে নিচে তো বস্তাগুলো সরিয়ে যায়, সরিয়ে দেওয়ার পরে এই বলকগুলো দেওয়া আছে কাছার দিয়ে ডসিও বেরিয়ে যাচ্ছে। এখন আমরা কিভাবে কি করব, যাতায়াত কষ্ট হয়ে যে আমরা লেখাপড়া করি, পরীক্ষা দিতে যাইবো, যাতায়াতের জন্য অনেক কষ্ট। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ সংস্কারে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু তা কোনোভাবেই টেকসই হয় না। যতই বাঁধ দিতেছে বাঁধে কাজ হইতেছে না। এখন বস্তার অনুভাবে কম পড়িয়া গেছে, কারণেই আমাদের বেরিবাঁধ উস্কে গেছে। সরকারের কাছে দাবি যে আমাদের জানি পার রক্ষা বাদ দেয়, যতটুকু চৌহালি আছে অতটুকু জানি চৌহালির টিকে থাকে। বাঁধে অব্যাহত ভাঙনের জন্য ত্রুটিপূর্ণ ডিজাইনকে দুষছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের দাবি, যমুনার 95 ভাগ পানিই এই চ্যানেল দিয়ে প্রবাহিত হয়, ফলে তীব্র স্রোতে তলদেশে তৈরি হচ্ছে গর্ত। সিরাজগঞ্জে ডাম্পিং হচ্ছে 65 থেকে 70 ঘনমিটার জিও ব্যাগ। আর এখানে আমাদের চৌহালিতে, যেখানে আপনার খুবই বিপজ্জনক চৌহালি নামে পরিচিত, সেখানে ডাম্পিং হচ্ছে মাত্র 32 ঘনমিটার। পানি প্রবাহের ফলে এখানে প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। আমরা সার্বক্ষণিকভাবে নজরদারিতে রাখছি। যদি কোথাও কোনো সমস্যা হয় আমরা জিও ব্যাগ ডাম্পিং করে এটা এই বর্ষা মৌসুমে প্রতিহত করে রাখবো। গেল 2 মাসে 10 বারের ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের 600 মিটার এলাকা, আর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে প্রায় 3 কিলোমিটার এলাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। RIL দেশ 24-এ নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে আবার আমন্ত্রণ RIL দেশ 24-এ। টাঙ্গাইলে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 20 জন। আটক করা হয়েছে 10 জনকে। পুলিশ জানায়, সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে বিএনপির বিদ্রোহী গ্রুপ। এক পর্যায়ে ভেতর থেকে অন্য গ্রুপের সদস্যরা বের হয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ভাঙচুর করা হয় প্রেস ক্লাবের দরজা, জানালা ও সাইনবোর্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁর সীমান্তে বেড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ধরপাকড়। গেল 5 দিনে 5 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে তারা, যাদের কোনো খোঁজ মিলছে না। স্থানীয়দের অভিযোগ, অনেক সময় বাংলাদেশে এসেও লোকজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। যদিও বিজিবির দাবি আটকরা সবাই অপরাধী, তাদের ফেরাতে চেষ্টা চলছে। নওগাঁ থেকে হারুনা রশিদ চৌধুরী রিপোর্ট। নওগাঁর সাপাহার উপজেলার বলদিয়াঘাট গ্রামের যুবক রুবেল হোসেন গেল 20 জুলাই বিএসএফ এর হাতে ধরা পড়ার পর আর ফিরে আসেননি। স্বজনরা বলছেন, স্ত্রী, 2 সন্তান আর মা বাবার সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রুবেল। ফলে তার অনুপস্থিতিতে সংকটে পড়েছে পুরো পরিবার। পেটের দায়ে গেছে স্যার, কিছু নাই, বাড়িতে 2টা ছেলে পিলে আছিল। একদিন যাওয়াতে এরকম করে ধরে লেছে, খাইতে পিনতে পাই না ছেলে পিলেলে। নওগাঁয় গেল 19 জুলাই থেকে এ পর্যন্ত 5 জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ, যাদের কোনো খবর জানেন না পরিবারগুলো। স্থানীয়দের অভিযোগ, নওগাঁর সীমান্তগুলোয় বিজিবির খুব একটা টহল নেই, তাই নিম্ন আয়ের মানুষেরা ব্যবসার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ভারত থেকে আনছেন গরু, মশলাসহ নানা রকম পণ্য। আর এই কাজ করতে গিয়ে কখনো ধরা পড়ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে, কখনো আটক হচ্ছেন, আবার কখনো পরিণতি মৃত্যু। কিছু কিছু বিজিবি আছে মনে করলেন যে এরা টহলে আসে, তাহলে মনে করলেন লাইন খায়, টাকা খাইলেও আর মনে করলেন যে এদিকে আলো না। সে ধরে নিয়ে যায় মারপিট করার পরে সব রোডের উপর দেখায় যে দেখো আমরা তোদের লোককে মারছি। বিজিবিরা ভালোভাবে তো কই নিয়মিতভাবে টহল দেয় না। স্থানীয় এক জনপ্রতিনিধির দাবি, শুধু নিজেদের সীমানায় নয়, কখনো বাংলাদেশের ভিতরে ঢুকেও লোকজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। বিএসএফ এর যেটা আছে তারের বেড়া আছে, সেখান থেকেও মনে করেন যে পার হয়ে ওরা চলে আসে, আমাদের কিছু অংশে চলে আসে, তখন ওইভাবে ধরে নিয়ে যায়। এখন এই ধরতে গিয়ে হয়তো বা বিজেপি কখনো থাকে, কখনো হয়তো বা থাকতে পারে না। যদিও এই অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি নন 14 বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা। মোবাইল ফোনে এক ক্যাম্প কমান্ডারের দাবি, বিএসএফ নয়, বরং অপরাধী সেই সব বাংলাদেশি যারা চড়াই পথে গরু ও অন্যান্য পণ্য আনেন। ভারতের কোনো দোষ নাই, দোষ সম্পূর্ণ বাংলাদেশের। একটা লোক তাদের আমি বাংলাদেশে আসছে দেখি না, কিন্তু আমাদের গরু আনতে যাক, রাখাল করতে যাক, সব আমাদের বাংলাদেশের লোকের। বিজিবির তথ্য অনুযায়ী গত বছরের শুরু থেকে এ পর্যন্ত নওগাঁর বিভিন্ন সীমান্ত থেকে অন্তত 40 জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ, আর তাদের গুলিতে মৃত্যু হয়েছে 2 জনের। হারুন ও রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। আর আইএল দেশ 24 এনেছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ আর আইএল দেশ 24-এ। নওগাঁয় বাস চাপায় বাবা ছেলের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 1 জন। পুলিশ জানায়, দুপুরে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি মোটরসাইকেলে করে তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল। মহাদেবপুরের নওহাটা মোড় এলাকায় তাদের ধাক্কা দেয় একটি বাস। ঘটনাস্থলে নিহত হন সাইফুল ও তার ছেলে আব্দুল্লাহ। গুরুতর অবস্থায় সাইফুলের স্ত্রীকে নওগাঁ সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের 2 দিন পর এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার নিখোঁজ হয় উর্মি। পরে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। সকালে মাছড়া এলাকায় একটি পরিত্যক্ত জলাশয় থেকে উর্মির মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করা হয় উর্মির স্থানীয় সাংবাদিক সোহেল আমিনের মেয়ে। জয়পুরহাটে আশঙ্কাজনক হারে বাড়ছে যক্ষ্মা রোগীর সংখ্যা। বছরখানেক আগেও প্রতি মাসে গড়ে 76 জন রোগী শনাক্ত হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 150 জনে। এতে আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মনে। তবে চিকিৎসকরা বলছেন, সচেতনতা বাড়ায় আগের চেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমোপ্র গ্রামের সোলাইমান কিছুদিন আগে জানতে পারেন তার যক্ষ্মা হয়েছে, তাই এখন নিয়মিত ওষুধ খেতে হয়। তার মতো এই গ্রামের আরো অনেকেই আক্রান্ত হয়েছেন যক্ষ্মায়। ফলে আতঙ্কিত হয়ে নানা এলাকার মানুষ ভিড় জমাচ্ছেন স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে কাশি পরীক্ষা করানোর জন্য। আমাদের এলাকায় আরো অনেক যক্ষ্মা রোগী ধরা পড়ছে, স্বাস্থ্য কেন্দ্রে আসে। অনেক দিন থেকে আমার কাশ ভালো হচ্ছে না, যক্ষ্মা হয়েছে কিনা তাই আমি কাশ পরীক্ষা করার জন্য এখানে আসছি। আমার কাশি পরীক্ষা দিছি, যক্ষ্মা হয়েছে নাকি সেবাকার জন্য এখানে আসিছি। আমি পরীক্ষা করলাম,
পরীক্ষা করে আমার যক্ষ্মা ধরা পড়লো। তো আমার এলাকাটা খুব যক্ষ্মার ইয়াটা বেশি, আমরা খুব আতঙ্কে আছি। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বেশ কয়েক বছর ধরে সরকারের পাশাপাশি যক্ষ্মা নিয়ন্ত্রণে কাজ করছে বেসরকারি সংস্থা ব্র্যাক। তারা বলছে চলতি বছরই জয়পুরহাটে সবচেয়ে বেশি যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। সরকারের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে ব্র্যাক সহযোগিতা করে আসছে। বিগত বছরের তুলনায় এবছরে যক্ষ্মা রোগী চিহ্নিত বেশি হচ্ছে। আগে প্রতি মাসে 10-12টা করে যক্ষ্মা রোগী শনাক্ত হতো, এখন প্রতি মাসে 20 থেকে 22টা রোগী শনাক্ত করা হয়। চিকিৎসকরা বলছেন পরীক্ষা নিরীক্ষা সহজ হয় এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় যক্ষ্মা রোগী বেশি শনাক্ত হচ্ছে। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ জয়পুরহাট সিভিল সার্জনের। আমাদের জেলায় সরকারি এবং বেসরকারি সহায়তাকারী সংস্থার ব্র্যাকের সমন্বয়ে আমরা এই যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের গড়ে প্রতি মাসে 150 জন নতুন রোগী শনাক্ত হচ্ছে। জয়পুরহাটে গত বছর 780 জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়। সেখানে চলতি বছরের প্রথম 6 মাসে শনাক্ত হয়েছে 1083 জন রোগী। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। আর আইএল দেশ 24 ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।